হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে জিকে ক্লাসের মাধ্যমে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি। আজকে আমরা 22 নম্বর প্র্যাকটিস সেট করবো। হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর থাকছে, সাথে থাকছে এক্সট্রা নোটস, আনুষঙ্গিক তথ্য, যেখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা সেখান থেকেও কমন পেতে পারো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো প্রত্যেকদিন দেখবে এবং সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে? আন্তঃরাজ্য পরিষদ অর্থাৎ ইন্টার স্টেট কাউন্সিল কে গঠন করেন? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে, মিলিয়ে নাও, অপশন বি, রাষ্ট্রপতি আন্তঃরাজ্য পরিষদ বা ইন্টার স্টেট কাউন্সিল তৈরি করে। ডিটেলসে দেখো দেখো সংবিধানের 263 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আন্তঃরাজ্য পরিষদ কি করে থাকেন? গঠন করে থাকেন। তারপর দেখো, প্রধানমন্ত্রী পদাধিকার বলে এই পরিষদের চেয়ারম্যান হয়ে থাকেন। আচ্ছা, এই যে আন্তঃরাজ্য কমিশন বা পরিষদ গঠন করা হচ্ছে, তো এটা দেখো কেন্দ্র এবং রাজ্য সম্পর্কের উন্নয়নের জন্য 1983 সালে সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল, এবং এই কমিশনের সুপারিশেই 1990 সালে প্রথম আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, 1931 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক করাচি অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, সাথে এক্সট্রা নোটস দেখছি, সেখান থেকেও আনুষঙ্গিক অনেক তথ্য আমরা জানতে পারবো পরীক্ষার জন্য। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল 1931 সালের করাচি অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। দেখো, করাচি অধিবেশন সম্পর্কে দেখবো, 1931 সালে হয়েছিল। এই অধিবেশনে প্রথমবার মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এবং জাতীয় অর্থনৈতিক নীতি অর্থাৎ ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রামের প্রস্তাব হয়। তারপর দেখো, মহাত্মা গান্ধী তিনি মাত্র একবার কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, সেটা কোন সালে? 1924 সালের বেলগাঁও অধিবেশনে। আচ্ছা, জওহরলাল নেহেরু 1929 সালের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, যেখানে পূর্ণ স্বরাজের দাবি তোলেন। এবং সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা এবং 1939 সালে ত্রিপুরী অধিবেশনে নির্বাচিত হন। সুভাষচন্দ্র বসু এই 1939 সালে ত্রিপুরী অধিবেশনের থেকে তিনি পদত্যাগ করেন জাতীয় কংগ্রেস থেকে, এবং কি তৈরি করেন? তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ওকে, খুব ইম্পর্টেন্ট তথ্য দেখলাম। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ডানকান প্যাসেজ নিম্নলিখিত কোন দুটির মধ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে অবস্থিত রয়েছে ডানকান প্যাসেজ। দেখো এক্সট্রা নোটস আন্দামান সম্পর্কে, 10 ডিগ্রি চ্যানেল এটি আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে, আন্দামানের লিটল আন্দামান এবং নিকোবরের কার নিকোবরকে। আচ্ছা, পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত রয়েছে? পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান এবং নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার, সেটি হচ্ছে দক্ষিণ আন্দামানে অবস্থিত রয়েছে। তারপর দেখো স্যাডেল পিক, স্যাডেল পিক কি? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, যা উত্তর আন্দামানে অবস্থিত রয়েছে। খুব ইম্পর্টেন্ট, স্যাডেল পিক কোন আন্দামানে অবস্থিত? উত্তর আন্দামানে। আর আগ্নেয়গিরি দেখো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, সেটা হচ্ছে ব্যারেন দ্বীপ, এটি আন্দামান সাগরে অবস্থিত রয়েছে। তো খুবই খুব ইম্পর্টেন্ট তথ্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সম্পর্কে আমরা দেখলাম। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় সর্বাধিক মোনাজাইট বালি পাওয়া যায়, যা থোরিয়ামের প্রধান আকরিক? একদম ভিভিআই করে ফেলো এই প্রশ্নটিকে। ভারতের সর্বাধিক মোনাজাইট বালি পাওয়া যায় নিচের কোন স্থানে, যেটা হচ্ছে থোরিয়ামের প্রধান আকরিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা উপকূলে। নেক্সট প্রশ্ন যাব, তার আগে গুরুত্বপূর্ণ তথ্য, পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে, এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ লঞ্চ করা হয়েছে।
এর সাথে আপকামিং পঞ্চায়েত বিজ্ঞপ্তি পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। 11,000-এর ওপর শূন্যপদ আসতে চলেছে। তো যোগাযোগ করো আমাদের সাথে 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা ব্যাচ কোর্সেই পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস করানো হবে। ডেসক্রিপটিভ ক্লাস কমপ্লিট হয়ে গেলেই তার উপর থেকে প্রচুর মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। নেক্সট হলো 5 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে লাফার রেখা কিসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক নির্দেশ করে থাকে লাফার রেখা? সঠিক উত্তর হবে অপশন বি, করের হার এবং কর থেকে প্রাপ্ত রাজস্ব। অর্থাৎ কি বলছে, করের হার অর্থাৎ ট্যাক্স রেট এবং আর কি ট্যাক্স রেভিনিউ, এই দুটোর মধ্যে যে সম্পর্ক নির্ধারণ করে থাকে যে রেখা, সেটি হচ্ছে লাফার রেখা। দেখো আরো কিছু রেখা আমরা দেখে নেবো ইকোনমিক্স এর সাথে সম্পর্কিত। ফিলিপস কার্ভ, এটি মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন এবং বেকারত্ব অর্থাৎ আনএমপ্লয়মেন্টের মধ্যে বিপরীত সম্পর্ক নির্ধারিত করে। তারপর দেখো লরেঞ্জ কার্ভ, এটি খুবই ইম্পর্টেন্ট। এটি কোনো দেশের আয় বা সম্পদের বৈষম্য অর্থাৎ ইনকাম ইনইকুয়ালিটি চিত্রিত করে লরেঞ্জ কার্ভ। 6 নম্বর প্রশ্ন, নতুন সর্বভারতীয় কৃত্তক অর্থাৎ অল ইন্ডিয়া সার্ভিস গঠন করার ক্ষমতা কার হাতে রয়েছে, কোন সংস্থার হাতে? 4টি অপশন, লোকসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভা নাকি ইউপিএসসি? সঠিক উত্তর হবে অপশন সি, অল ইন্ডিয়া সার্ভিস গঠন করার ক্ষমতা রাজ্যসভার হাতে রয়েছে। ডিটেলসে দেখো, সংবিধানের 312 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভা 2/3 সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাস করে সংসদে নতুন সর্বভারতীয় চাকরি যেমন আইএস, আইপিএস, আইএফওএস গঠনের ক্ষমতা দিতে পারে। ভারতে বর্তমানে 3টি অল ইন্ডিয়া সার্ভিস রয়েছে, এক হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, 2 ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এবং 3 ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, যা 1966 সালে যুক্ত হয়। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কবে যুক্ত হয়? 1966 সালে। তারপর দেখো আর্টিকেল 249, রাজ্য তালিকাভুক্ত বা স্টেট লিস্টের কোন বিষয়ে জাতীয় স্বার্থে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্যসভা সংসদকে দিতে পারে। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানি আমলে দিওয়ানি কোহি নামক কৃষি দপ্তর কে প্রতিষ্ঠা করেছিলেন? তো দিওয়ানি কোহি নামক কৃষি দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। দেখো ডিটেলসে দেখবো কিছু আরো তথ্য। দিওয়ানি আর্জ, এটি ছিল সামরিক একটি দপ্তর যা গিয়াসউদ্দিন বলবন প্রতিষ্ঠা করেন। তারপর দেখো দিওয়ানি মুস্তাকরাজ, এটি ছিল বকেয়া রাজস্ব আদায়ের একটি দপ্তর যা আলাউদ্দিন খিলজি প্রতিষ্ঠা করেছিলেন। আর দিওয়ানি খয়রাত এবং দিওয়ানি বন্দেগান যথাক্রমে দান বিভাগ, খয়রাত মানে বুঝতে পারছো দান খয়রাতি আমরা বলে থাকি, তো সেই খয়রাত মানে হচ্ছে দান বিভাগ, এবং দিওয়ানি বন্দেগান, বন্দেগান মানে হচ্ছে কি দাস, তো দাস বিভাগ, যা ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখা কত? 23°30' নর্থ, এই রেখাটিকে 2 বার অতিক্রম করেছে নিচের কোন নদী? সঠিক উত্তর হবে অপশন বি, মাহি নদী। দেখো একটু এক্সট্রা নোটস দেখবো। নিরক্ষরেখা, নিরক্ষরেখাকে 2 বার অতিক্রম করেছে দেখো আফ্রিকার কঙ্গো বা জায়রে বলা হয়ে থাকে অনেক সময়, তো কঙ্গো বা জায়রে নদী নিরক্ষরেখাকে 2 বার অতিক্রম করেছে। সিমিলারলি দেখো মকরক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিয়নকে 2 বার অতিক্রম করেছে। দেখো আফ্রিকার লিমপপো নদী মকরক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য, কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23°05' উত্তর বা 23°30' উত্তর ভারতের টোটাল 8টি রাজ্যের উপর থেকে গেছে। কি কি শর্টকাট ট্রিক আমি বলে দিই, MMTC RJBG, MMTC RJBG। দেখো এম ফর মধ্যপ্রদেশ, এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর
রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর আমাদের বেঙ্গল এবং জি ফর গুজরাট। তো 8টি রাজ্যের উপর থেকে গেছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ভালো শোষক মাত্রই ভালো বিকিরক, অর্থাৎ গুড অ্যাবজর্ভার্স আর গুড এমিটার্স, এটি কার সূত্র? যে বস্তু খুব ভালো শোষণ করবে সেই বস্তুই খুব ভালো বিকিরণও করবে, এটি কার হচ্ছে সূত্র? সঠিক উত্তর হবে অপশন সি, কারশফ বা কারশফ বলে থাকি। কারশফের সূত্র হচ্ছে ভালো শোষক মাত্রই ভালো বিকিরক হবে। এবং কালো বস্তু সব থেকে ভালো শোষক এবং বিকিরক। ঠিক আছে, বিকিরক। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ব্যাসেল নর্মস নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাংকিং সেক্টরের সাথে সম্পর্কিত। 11 নম্বর প্রশ্ন, বিখ্যাত আমুক্ত মাল্যদা গ্রন্থটি কে রচনা করেন? বহুবার পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কৃষ্ণদেব রায় রচনা করেছেন। কৃষ্ণদেব রায় সম্পর্কে একটু বিস্তারিত দেখবো। দেখো কৃষ্ণদেব রায়কে, তিনি বিজয়নগর সাম্রাজ্যের তুলু বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। সম্রাট বাবর তার আত্মজীবনীতে কৃষ্ণদেব রায়কে ভারতের সব থেকে শক্তিশালী শাসক বলে উল্লেখ করেছেন। ওকে, আচ্ছা, এই বাবর তার আত্মজীবনীর নাম কি? বাবর নামা বা তুজুকি বাবরি। ঠিক আছে, এবং কি ভাষায় লেখা? চেঘাতকায় তুর্কি ভাষায় লেখা। খুবই গুরুত্বপূর্ণ এই যে প্রশ্নটা এসে থাকে। এবং এই যে আমুক্ত মাল্যদা, এটি তেলেগু ভাষায় লেখা একটি মহাকাব্যিক গ্রন্থ, যা রাষ্ট্রনীতি এবং ভগবান ভেঙ্কটেশ্বরের উপর রচিত। তারপর দেখো অষ্টদিগ্গজ, কৃষ্ণদেব রায়ের রাজসভায় 8জন শ্রেষ্ঠ তেলেগু কবি থাকতেন, তাদের একত্রে অষ্টদিগ্গজ বলা হতো। এদের মধ্যে থেকে বিখ্যাত তেনালি রামকৃষ্ণন, সকলের আমরা নাম শুনেছি, তেনালি রামা বলে থাকি, তো এদের মধ্যে একজন। তারপর দেখো জাম্ববতী কল্যাণম, এটি আরেকটি নাটক, সংস্কৃত নাটক, যেটি কৃষ্ণদেব রায় রচনা করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখলাম। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রায় 98% কয়লা কোন শিলাস্তরে বা যুগে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, গন্ডোয়ানা শিলাস্তরে বা গন্ডোয়ানা যুগে পাওয়া যায়। এবং এই ম্যাক্সিমামটাই কি বিটুমিনাস, বিটুমিনাস কোল। দেখো গন্ডোয়ানা কয়লা। দেখো ভারতের দামোদর, সোন, মহানদী, গোদাবরী নদীর উপত্যকায় এই উন্নত মানের বিটুমিনাস কয়লা সব থেকে বেশি পাওয়া যায়। তারপর দেখো টার্সিয়ারি কয়লা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীরে এই নবীন যুগের কয়লা, প্রধানত লিগনাইট কয়লা এখানে পাওয়া যায়। 13 নম্বর প্রশ্ন, রাজ্য বিধান পরিষদে রাজ্যপাল দ্বারা কতজন সদস্য মনোনীত হন? রাজ্য বিধান পরিষদ, এটা হচ্ছে রাজ্য আইনসভার উচ্চ কক্ষ। সমস্ত রাজ্যে এই পরিষদ নেই, আমাদের পশ্চিমবঙ্গে একসময় ছিল, কিন্তু সেটা উঠে গেছে। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 1/6 সদস্যকে রাজ্যপাল মনোনীত করতে পারেন এই রাজ্য বিধান পরিষদে। ডিটেলসে দেখবো। দেখো বিধান পরিষদের আর্টিকেল, সেটা হচ্ছে 169। এটি রাজ্যের উচ্চকক্ষ। বর্তমানে ভারতে মাত্র 6টি রাজ্যের বিধান পরিষদ আছে, যেমন ইউপি, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। আচ্ছা, সদস্য নির্বাচন পদ্ধতি একটু দেখে নিই। 1/3 সদস্য বিধান সভা বা এমএলএ দ্বারা নির্বাচিত হন। 1/3 স্থানীয় স্বায়ত্তশাসন বা পঞ্চায়েত বা পুরসভা দ্বারা নির্বাচিত হন। 1/12 শিক্ষক এবং 1/12 গ্র্যাজুয়েটদের দ্বারা নির্বাচিত হন।
এবং বাকি 1/6 সাহিত্য, বিজ্ঞান, কলা, সমাজসেবা থেকে রাজ্যপাল মনোনীত করে থাকেন। 14 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের সবচেয়ে দীর্ঘতম করোটীয় স্নায়ু বা অর্থাৎ লংগেস্ট ক্র্যানিয়াল নার্ভ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ভেগাস স্নায়ু বা ভেগাস নার্ভ। দেখো ডিটেলসে, মানুষের মস্তিষ্ক থেকে 12 জোড়া অর্থাৎ 24টি করোটীয় স্নায়ু বা ক্র্যানিয়াল নার্ভ বের হয়েছে। ভেগাস যেটি হচ্ছে 10তম করোটীয় স্নায়ু, এটি হলো সব থেকে দীর্ঘতম, যা মস্তিষ্ক থেকে পেট পর্যন্ত বিস্তৃত এবং এটি একটি মিশ্র স্নায়ু। তারপর দেখো ট্রাইজেমিনাল স্নায়ু, 5তম করোটীয় স্নায়ু হলো সব থেকে বড় করোটীয় স্নায়ু, বড় হচ্ছে কি লার্জেস্ট, আর দীর্ঘতম হচ্ছে কি লংগেস্ট, তফাৎ রয়েছে। তারপর দেখো মানুষের সুষুম্না কাণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু বের হয়েছে। 25 নম্বর প্রশ্ন, গিনি সহগ বা গিনি কোএফিসিয়েন্ট দ্বারা অর্থনীতির কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, আয় বৈষম্য পরিমাপ করা হয়। 16 নম্বর প্রশ্ন, বিখ্যাত মোপলা বিদ্রোহ 1921 সালে কোথায় ঘটেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, মালাবার উপকূল অর্থাৎ কেরালা। 17 নম্বর প্রশ্ন, সার্গাসো সাগর কোন মহাসাগরের অংশ? সঠিক উত্তর অপশন সি, উত্তর আটলান্টিক মহাসাগরের অংশ হচ্ছে সার্গাসো সাগর। 28 নম্বর প্রশ্ন, জনস্বার্থ মামলা বা পিআইএল অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ধারণা প্রথম কোন দেশে উদ্ভূত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্রে। দেখো পিআইএল এর অর্থ কি? সমাজের পিছিয়ে পড়া মানুষ অর্থাৎ বৃহত্তর জনস্বার্থ রক্ষার্থে যে কোনো নাগরিক সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে এই মামলা করতে পারেন। আচ্ছা, ভারতের রূপকার কে? অর্থাৎ এই পিআইএল ভারতে কে নিয়ে এসেছিলেন? সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি PN ভগবতী এবং বিচারপতি VR কৃষ্ণ আইয়ার কে ভারতে পিআইএল এর জনক বলা হয়ে থাকে এবং 1980-র দশকে পিআইএল আমাদের ভারতে আসে। 19 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা অর্থাৎ বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে অপশন সি, হাইপোথ্যালামাস। দেখো হাইপোথ্যালামাস কি কি করে? এটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, একে দেহের থার্মোস্ট্যাট বলা হয়। এছাড়া ক্ষুধা, তৃষ্ণা, আবেগ এবং পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তারপর দেখো সেরিবেলাম, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক, দেহের ভারসাম্য ব্যালেন্স বজায় রাখে এবং হাঁটা চলা নিয়ন্ত্রণ করে। তারপর দেখো সেরিব্রাম, গুরু মস্তিষ্ক, এটি মস্তিষ্কের সব থেকে বড় অংশ যা স্মৃতি, বুদ্ধি, চিন্তা ও দর্শন নিয়ন্ত্রণ করে। তারপর দেখো মেডুলা অবলাংটা, যা শ্বাসকার্য, হৃদস্পন্দন, বমি ইত্যাদি অনৈচ্ছিক যে কাজ সেগুলোকে নিয়ন্ত্রণ করে। 20 নম্বর প্রশ্ন, 1665 সালের বিখ্যাত পুরন্দরের সন্ধি শিবাজি এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, রাজা জয় সিং। সন্ধির শর্ত কি ছিল? ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয় সিং এর কাছে অবরুদ্ধ হয়ে শিবাজি এই সন্ধি করতে বাধ্য হন। অর্থাৎ কি বলছে, ঔরঙ্গজেবের হয়ে রাজা জয় সিং শিবাজির এগেনস্টে যুদ্ধ করতে গিয়েছিল এবং এই রাজা জয় সিং এর কাছে কে হয়ে শিবাজি বন্দী হয়েছে এবং সেই জন্য এই সন্ধিটা করতে বাধ্য হন। এর ফলে শিবাজিকে তার 23টি দুর্গ মুঘলদের ছেড়ে দিতে হয়েছে। তারপর দেখো আফজল খাঁ বধ, 1659 সালে শিবাজি বাঘনখ দিয়ে বিজাপুরের সেনাপতি আফজল খাঁকে হত্যা করেন। তারপর দেখো শায়েস্তা খাঁ, শায়েস্তাকে 1663 সালে শিবাজি
রাতের অন্ধকারে পুনেতে মুঘল সেনাপতি শায়েস্তা খাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে পরাস্ত করেন। আর 1674 সালে শিবাজি ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন। তো খুবই ইম্পর্টেন্ট তথ্য আমরা শিবাজি সম্পর্কে দেখলাম এখান থেকে, ভালোভাবে দেখবে এটা। 21 নম্বর প্রশ্ন, শম্পেন নামক বিপন্ন উপজাতি কোথায় বসবাস করে? সঠিক উত্তর হবে অপশন সি, গ্রেট নিকোবরে। আচ্ছা, এখান থেকে আরো কিছু দেখে নাও আন্দামান এবং নিকোবরে। ঠিক আছে, আন্দামান ও নিকোবরে কি কি রয়েছে? জারোয়া, বিখ্যাত সেন্টিনেল, শম্পেন, আর কি রয়েছে ওং, এই সমস্ত উপজাতিরা বসবাস করে থাকে। 22 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝায়? তো স্ট্যাগফ্লেশন হচ্ছে এমন একটা পরিস্থিতি অর্থনীতির মধ্যে যেখানে উচ্চ মুদ্রাস্ফীতি রয়েছে এবং উচ্চ বেকারত্ব রয়েছে। দুটো কিভাবে এসছে? স্ট্যাগনেশন প্লাস ইনফ্লেশন, সেখান থেকে মিলিত শব্দ হচ্ছে স্ট্যাগফ্লেশন, যেমনটা এখন বর্তমানে আমাদের ভারতীয় অর্থনীতি, উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ বেকারত্ব। 23 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতির সম্মতি প্রদান বাধ্যতামূলক করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 24তম সংবিধান সংশোধনী। কত সালে হয়েছিল? 1971 সালে। 24 নম্বর প্রশ্ন, চৌম্বকীয় ফ্লাস্কের বা ম্যাগনেটিক ফ্লাস্কের এসআই একক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ওয়েবার। ডাব্লিউবি দিয়ে এটাকে চিহ্নিত করা হয়। দেখো, টেসলা, এটি চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা চৌম্বক ফ্লাস্কের ঘনত্ব, ম্যাগনেটিক ফ্লাস্ক ডেন্সিটির এসআই একক। 1 টেসলা সমান 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। আচ্ছা, হেনরি, এটা হচ্ছে আবেশাঙ্ক বা ইন্ডাকটেন্সের এসআই একক। আর ফ্যারাড হচ্ছে ধারকত্ব অর্থাৎ ক্যাপাসিটেন্সের এসআই একক। তো এই এককগুলো কিন্তু পরীক্ষা এসে তাকে খুব ভালোভাবে দেখবে, খুবই আনকমন। 25, তহকক ই হিন্দ বা কিতাব উল হিন্দের রচয়িতাকে? তহকক ই হিন্দ বা কিতাব উল হিন্দের রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, আল বিরুনি। আচ্ছা, ইবন বতুতার বই কি? কিতাব উল রাহিলা এবং সফরনামা। ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? মরক্কো থেকে এসেছিলেন। আচ্ছা, মিনহাজ উস সিরাজ, তার বিখ্যাত যে গ্রন্থ সেটা হচ্ছে কি? তবাকত ই নাসিরি। ঠিক আছে, এটা মনে হচ্ছে, একটু ভালো করে লিখি। তবাকত ই নাসিরি। আর জিয়াউদ্দিন বরানির বিখ্যাত বই সেটা হচ্ছে তারিকি ফিরোজ শাহী। নেক্সট দেখো 26, শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? বহুবার করিয়েছি, রিপিটেড প্রশ্ন, ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাবেরী। 27, ভিটামিন বি3 রাসায়নিক নাম কি?
তো 27 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নিয়াসিন। নিয়াসিন হচ্ছে ভিটামিন বি3 রাসায়নিক নাম। ঠিক আছে, দেখো ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থায়ামিন, এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন বি2 রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন, অভাবে ঠোঁটের কোণে ঘা বা চিলিওসিস রোগ হয়। ভিটামিন বি3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, এর অভাবে পেলেগ্রা রোগ হয় যাকে 4D সিনড্রোম বলা হয়। আর ভিটামিন বি12 সেটা হচ্ছে সায়ানোকোবালামিন, এর অভাবে মারাত্মক রক্তল্পতা অর্থাৎ পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়, এতে কোবাল থাকে। দেখো কোবালামিন ভিটামিন বি12 এর মধ্যে কি থাকে, কোবাল থাকে। 28 স্পেশাল ড্রয়িং রাইটস অর্থাৎ এসডিআর বা কাগুজে সোনা কার সাথে সম্পর্কিত? পেপার গোল্ড নিচের কোন অর্থনৈতিক সংস্থার সাথে সম্পর্কিত রয়েছে এই এসডিআর টার্মটি? সঠিক উত্তর হবে অপশন বি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সাথে। এর সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে। দেখো ডিটেলসে দেখবো এসডিআর কি। 1969 সালে আইএমএফ দ্বারা সৃষ্ট একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ, যাকে কাগুজে সোনা বা পেপার গোল্ড বলা হয়। কোনো দেশের এটা মুদ্রা নয়, বরং আইএমএফ এর সদস্যদের জন্য একটি সম্ভাব্য দাবি বলতে পারো। আচ্ছা, মুদ্রা ঝুড়ি বা বাস্কেট অফ কারেন্সিস এসডিআর এর 5টি প্রধান মুদ্রার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কি কি? ইউএস ডলার, ইউরো, চাইনিজ ইউয়ান বা রেনমিনবি, জাপানি ইউএন এবং ব্রিটিশ পাউন্ড। আইএমএফ এর কাজ সদস্য দেশগুলোকে ব্যালেন্স অফ পেমেন্ট অর্থাৎ বিওপি সংকটের সময় স্বল্প মেয়াদী ঋণ দেয়া। 29 ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি বদরুদ্দিন তায়েবজি। কত সালে? সরি, ভুল করছি, 1887 সালে। কোথায়? মাদ্রাজে, এবং এটা ছিল তৃতীয় অধিবেশন। ওকে, রহিমতুল্লাহ সায়নি 1 নম্বর অপশনে যেটি রয়েছে, তিনি 1896 সালে হয়েছিলেন। কোথায়? কলকাতা। এবং এই অধিবেশনে কি করা হয়েছিল? বন্দে মাতরম গাওয়া হয়। ওকে, আচ্ছা, আব্দুল কালাম আজাদ তিনি হচ্ছে কনিষ্ঠতম এবং দীর্ঘ মেয়াদী ছিলেন। কত থেকে কত? 1940 থেকে 46 সাল পর্যন্ত টানা তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। 30 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কিয়োটো প্রোটোকল নিচের কোনটির সাথে সরাসরি যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি গ্রিন হাউস গ্যাস নির্গমনের সাথে যুক্ত। এটি গৃহীত হয় কত সালে? 1997 সালে গৃহীত হয় এবং 2005 সালে কার্যকর হয়। ওজোন স্তর সংরক্ষণের সাথে কি সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল? কত সালে হয়েছিল মন্ট্রিল প্রোটোকল? 1987 কতই সেপ্টেম্বর? 16ই সেপ্টেম্বর। যে কারণে এই 16ই সেপ্টেম্বর কি পালন করা হয়? তাকে বিশ্ব ওজোন দিবস পালন করা হয়। জলাভূমি সংরক্ষণ দিবস, রামসার কনভেনশন, সকলেই জানো রামসার কনভেনশন কত সালে হয়েছিল? 1971 সালে। রামসার কোথায় অবস্থিত রয়েছে? ইরানে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম প্রত্যেকটা প্রশ্নের সাথেই, এবং প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন।
কার কত স্কোর হয়েছে কমেন্ট করবে, এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারে মন্তব্য করবে, এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাবো, এবং পরীক্ষাতে দেখবে এই ধরনের প্রশ্নই আসছে, হুবহু কমন পাবে। আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে, কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ, এবং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ কোর্স, প্রত্যেকটা ব্যাচ কোর্সেই সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস হবে। অধ্যায়ের থিওরি ক্লাস কমপ্লিট হয়ে গেলেই মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল, নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট এবং সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স জন্য। টেলিগ্রাম এখন যদিও সাসপেন্ডেড হয়ে রয়েছে নিট পরীক্ষার জন্য, তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেইখানে আপাতত ক্লাসের লিঙ্কগুলো পাবে, সেখান থেকে তোমরা ফলো করো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।